This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়িতে এখন সময় রাত 10:30। আর রাত 10:30 মানে দুটি গুরুত্বপূর্ণ খবর, দুটি ব্রেকিং নিউজ দেখার সময়। তার ডিটেল আপডেট আপনাদেরকে দেব। এই মুহূর্তে আমি পিসিআরকে বলবো দুটো ব্রেকিং নিউজ প্লে করতে। কোন কোন গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা পাবেন রাত 10:30 দুই বড় ব্রেকিং। ধর্মঘট প্রত্যাহার ট্রাক চালকদের। দিনভর আমরা যেই নিয়ে খবর করেছিলাম, পথ দুর্ঘটনা নিয়ে এখনই প্রয়োগ হচ্ছে না কোনো কড়া আইন। আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার ট্রাক চালকদের। অত্যন্ত সিগনিফিকেন্ট এর আপডেট আপনাদের দেব আজ রাত 10:30 দুই ব্রেকিং এর এক ব্রেকিং এটা গেল। এরপর যে খবর থাকছে, আরও চাপে মহুয়া মৈত্র বারবারই চর্চা শিরোনামে তিনি আসছেন। এবার কেন তার চাপ বাড়ছে? কারণ এবার ফোনে নজরদারির অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। আরও আছে সিবিআই এর দ্বারস্থ মহুয়ার প্রাক্তন বন্ধু জয় আনন্দ দেহাদ্রাই। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধির সঙ্গে থাকবেন। তবে তার আগে আমার আপনার জীবনে যার প্রভাব পড়তে পারত তা হলো ধর্মঘট, ট্রাক চালকদের ধর্মঘট। সারি সারি দিয়ে ট্রাক দাঁড়িয়েছিল, কিন্তু অবশেষে কেন্দ্রের আশ্বাস পেয়ে এই ধর্মঘট প্রত্যাহার ট্রাক চালকদের। পথ দুর্ঘটনা নিয়ে এখনই প্রয়োগ হচ্ছে না কড়া আইন। আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার ট্রাক চালকদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, কেন্দ্রের তরফ থেকে ঠিক কি আশ্বাস তারা পেলেন? দেখো, অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধি দল তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে আজ বৈঠক করেন। অজয় ভাল্লা তাদের আশ্বাস দিয়েছেন যে ভারতীয় ন্যায় সংহিতায় পথ দুর্ঘটনা সংক্রান্ত যে প্রভিশন নিয়ে তাদের আপত্তি রয়েছে, এই নতুন আইন তা পার্লামেন্টে পাশ হলেও এখনো পর্যন্ত বলবৎ হয়নি। ফলত যেহেতু তাদের আপত্তি রয়েছে, এক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্ত সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলেই পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করবে এবং এই আইন প্রয়োগের আগে বা বাস্তবায়নের আগে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। সূত্র মারফত যে খবর আসছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের এই আশ্বাসের পরেই তারা নিজেদের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত তারা নিয়েছেন। কিন্তু আরেকটি তরফ থেকে যে খবর আসছে তা হচ্ছে এই কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের ছাতার তলায় একাধিক ট্রান্সপোর্ট অর্গানাইজেশন রয়েছে। কয়েকজনের বক্তব্য যে কেন্দ্রীয় সরকার এই আইন পাশ করার আগে তাদের উচিত ছিল ট্রাক সংগঠন বা একাধিক মোটর ভেহিকল অর্গানাইজেশনের সঙ্গে কথা বলা, কিন্তু একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেহেতু কোনো আলাপ আলোচনা করা হয়নি, ফলত যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। কিছু বক্তব্য শোনা যাক। सरकार ये बताना चाहती है कि ये नए कानून एवं प्रावधान अभी लागू नहीं हुए हैं। हम ये भी बताना चाहते हैं कि भारतीय न्याय संहिता की धारा 106(2) को लागू करने से पहले ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस से विचार विमर्श करने के बाद ही निर्णय लिया जाएगा। हम ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस तथा सभी वाहन चालकों से अपील करते हैं कि आप अपने अपने कामों पर वापस लौट आएं। এবার আসি তার কথায়, মহুয়া মৈত্র। আরও চাপে লোকসভায় বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর এবার ফোনে মহুয়ার বিরুদ্ধে নজরদারির অভিযোগ তার প্রাক্তন বন্ধু জয় আনন্দ দেহাদ্রাই। সিবিআই এর দ্বারস্থ মহুয়ার প্রাক্তন বন্ধু রাজ্য পুলিশের কয়েকজন শীর্ষকর্তার সঙ্গে ষড়যন্ত্র করে তার ব্যক্তিগত গতিবিধির ওপর নজরদারির অভিযোগ জয় আনন্দ দেহাদ্রাই। অভিযোগকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে কেন্দ্রকে খোঁচা মহুয়া। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রিপোর্ট পেশ সিবিআই এর। লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত মামলায় রিপোর্ট পেশ ইডির। নিয়োগ দুর্নীতি শকিং, আদালতে চড়া সুরে আক্রমণ সিবিআই এর। এস বসুরায় কোম্পানির কাজকর্ম নিয়ে তাজ্জব সিবিআই। চার্টার্ড অ্যাকাউন্ট সংস্থাকে সামনে রেখেই দুর্নীতি আদালতে দাবি সিবিআই এর। আর ওই সংস্থার কাজ বেআইনি আদালতে দাবি করেছে সিবিআই। কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও টেন্ডার ছাড়া কাজ। সিএ সংস্থায় কোনো কর্মী নেই, অথচ বিভিন্ন কাজ হচ্ছিল কিভাবে? ওএমআর ডিজাইনের চরম জালিয়াতির অভিযোগ সিবিআই এর। বোর্ডের অনুমতি ছাড়াই ওএমআর ডিজাইন। আদালতের দাবি সিবিআই এর। ওএমআর এর ডিজাইন এমনভাবে করা হয় যাতে চেনাই যাতে না যায়। পুরো নিয়োগে ছেলে খেলা হয়েছে, আদালতের দাবি সিবিআই এর। টেট 2014-তে যে কোম্পানির উপর দায়িত্ব ছিল ওএমআর শিট অ্যাসেসমেন্টের, সেই এস বাসুরায়ন কোম্পানিটি 2022 সাল পর্যন্ত সেটাই ছিল মূলত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, সিএ ফার্ম। পরবর্তীতে সেই তারাই দায়িত্ব পায় এই টেট 2014 ওএমআর শিট সেটি অ্যাসেসমেন্টের।
এবং তারা এমনভাবে স্ক্যান করে যাতে এডিটেবল কপি রাখে, যে কোনো সময় এডিট করে দেওয়া যায়। তারা এই কোনা এক্সপ্রেসওয়ের উপরে সমস্ত কপিগুলো রেখেছিল। যারা আরটিআই অ্যাপ্লিকেশন করতো সেখান থেকে, যারা আনঅথরাইজড পার্সন গিয়ে সেখান থেকে কপি নিয়ে আসতো। ইভেন সিবিআইয়ের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে যারা পাস করেছে সাকসেসফুল ক্যান্ডিডেট, তারাও আদৌ তাদের নাম্বার জানছে কি না সেই নিয়ে সন্দেহ আছে। সেই এস বাসুরাইয়ের কোম্পানি, যেটি চার্টার্ড অ্যাকাউন্ট সিএ ফার্ম ছিল, সেই সিএ ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর শিট রেভলিউশন, এবং যে ডিসপোজাল করা হয়েছিল ওএমআর শিটগুলো, সেই ডিসপোজালের ক্ষেত্রেও কোনো আইন মানা হয়নি। বিভিন্ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেগুলো কোনোটি আইনগতভাবে বৈধ ছিল না। লিপস অ্যান্ড বাউন্স মামলায় আরও বিপাকে পড়তে চলেছেন কালীঘাটের কাকু। ইডিকে একটি টিম তৈরির নির্দেশ। টিমে থাকবেন একজন চিকিৎসক যিনি ভয়েস টেস্ট করতে পারেন। টিমে থাকতে হবে ইডি ডিরেক্টরকেও। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ভয়েস স্যাম্পল টেস্টের জন্য আর কতদিন সময় লাগবে? ইএসআই কর্তৃপক্ষকে প্রশ্ন বিচারপতির। আদালতে ইডি জানায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় সংস্থার 7.5 কোটি টাকা মূল্যের 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের নাম এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে। বিচারপতিরা সদর্থক পদক্ষেপ নিচ্ছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। কিন্তু আমরা মনে করি লিপস অ্যান্ড বাউন্স এর সম্পত্তির পরিমাণ যদি মাত্র 7 কোটি 7.5 কোটিতে সীমাবদ্ধ থাকতো, তাহলে সেটা এত বিতর্কের শীর্ষে উঠে আসতে পারতো না। কতদিন আর এই সম্পত্তির এরা খোঁজ করবেন? এবার তো এটা শেষ হওয়া দরকার। কবে শেষ হবে? এটাই মানুষের প্রশ্ন, এটা পার্টি হিসেবে আমাদেরও প্রশ্ন। ডাকাডাকি হবে, কাজের কাজ কিছু হবে না, কারণ উপর থেকে একটা সমঝোতা আছে। তো ডাকাডাকি হবে, হাঁকাহাঁকি হবে, কাজের কাজ কিছু হবে না। এটা অনেক পুরনো তদন্ত লিপস অ্যান্ড বাউন্স, সবাই জানে এগুলো। প্রাইমারি নিয়োগ, সেই দুর্নীতির টাকা এই গুণীজনদের মারফত লিপস অ্যান্ড বাউন্স এবং তার আশপাশে এই যে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, সেই কারণেই তো এই যত চোর লুঠেরা তাদের খুঁজে খুঁজে ভাইপো জোগাড় করে সব নেতা বানিয়েছে। টাকা এবং লুট, ইডি শেষমেশ অন্তত একটা প্রক্রিয়া শুরু করলো, কিন্তু প্রচুর লেট, বহু সময় দিল টাকা পয়সা ম্যানেজ করে নেবার জন্য। দিল্লির নির্দেশে কিনাই বলতে পারবো না। কনসার্ন এজেন্সির কথা ধ্রুব সত্য সেটা মনে করার কোনো কারণ নেই, কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো, বাজেয়াপ্ত করা, অমুক করা তমুক করা, এই ধরনের এমন একটা প্রচার, একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায়। কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে, তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে। ফলে ইডি কি বলছে সেটাই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। আসুন রাজ্যের শাসক দলের দিকে একটু নজর ফেরানো যাক, যেখানে এখন মুষল পর্ব। নবীন প্রবীণ দ্বন্দ্ব জোড়া ফুলে কাঁটার মতো বিঁধছে। কথার লড়াই থামার কোনো লক্ষণ নেই। মমতাই শেষ কথা, সোজাসাপটা বলছেন প্রবীণ নেতারা। কারো মুখে সমন্বয়ের কথা, তাৎপর্যপূর্ণভাবে 24 ঘন্টার মধ্যেই ঝাঁঝ কমিয়ে কুণালের গলায় ভারসাম্যের সুর। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব। দলের প্রতিষ্ঠা দিবসে তপ্ত হয়েছিল দুই শিবিরের আকচি কথার লড়াইয়ে। তারপর সন্ধে মমতা অভিষেক বৈঠক। অনেকেই ভেবেছিলেন আপাতত বিতর্ক থামাচাপা পড়ল, কিন্তু কোথায় কি, থামা তো দূর, মঙ্গলবার আরও চড়ল চলমান বিতর্ক। এবার আরও সুর চড়ালো তৃণমূলের প্রবীণ শিবির। তৃণমূল কংগ্রেসের প্রথম এবং শেষ কথা মমতা ব্যানার্জি, তিনি যা করবেন সেটাই তৃণমূলের সিদ্ধান্ত। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। এই কথার মানে কি অভিষেককে অস্বীকার করা? যদিও মমতা অভিষেক দ্বন্দ্ব মানতে নারাজ শোভনদেব চট্টোপাধ্যায়, গৌতম দেবরা। লড়াই বলে যেভাবে প্রজেকশন হচ্ছে কোনো লড়াই নয়। অভিষেক আমাদের দলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমানভাবে চাই। বন্দ্যোপাধ্যায় সবার উপরে, তারপরে অন্য ব্যাপার আলোচনা হবে। এই সংঘাতের কোনো জায়গা নেই, এটা মানে বেশ কিছুটা আরোপিত সংঘাত। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় পরে জেনারেশন নেক্সটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জায়গা করে নেবে। দলের প্রতিষ্ঠা দিবসে আগ্রাসী মেজাজে সুব্রত বক্সিকে খোঁচা দিয়ে দলের প্রবীণ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে। অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে।
পিছিয়ে কেন যেতে যাবে? পরের দিন অবশ্য অনেকটাই সুর নরম কুণালের, তার গলায় নবীন প্রবীণ সমন্বয়ের কথা। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখানে সুব্রত বক্সিদের মতো সিনিয়ররা রয়েছেন। সবাই মিলে মিশে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। তবে কি এই দ্বন্দ্বে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক? কিন্তু অভিষেক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী যে প্রবীণদের কটাক্ষ করে বসে আছেন। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারো। নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। এই দ্বন্দ্বের চিত্রনাট্য বিজেপির তৈরি, বিস্ফোরক দাবি অধীর চৌধুরীর। নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। যদিও তৃণমূলের এই আদিনব্য দ্বন্দ্ব নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। পুরনো লোকেদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন। আমার মনে হয় না এই ফুটো বন্ধ হবে, জল ঢুকবে এবং নৌকা ঢুকবে। দ্বন্দ্বের আগুন জ্বলছে, কেউ তাতে ঘি ঢালছেন, কেউ আবার জল দেওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের এই নারদ নতুন বছরে কদ্দূর গড়ায়, নজর আপাতত সেদিকেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রবীণ নবীন দ্বন্দ্বের আঁচ এবার সোশ্যাল মিডিয়ায়। একের পর এক পোস্ট টিম অভিষেকের সদস্যদের। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব, লিখলেন শ্রেয়া পান্ডে। সোশ্যাল মিডিয়ায় একই মন্তব্য রিজু দত্তেরও। নবীন প্রবীণ দ্বন্দ্ব ইস্যুতে এবার মুখ খুললেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একজন দক্ষ সেনাপতি, তিনি দলের হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আগামীতেও নেতৃত্ব দেবেন। তাৎপর্যপূর্ণ মন্তব্য শওকত মোল্লার। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে ক্যানিং পূর্বের এই মন্তব্যে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেনাপতি তো আছেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী দিনে লড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে যারা পরিচিত তারা একের পর এক তানার কাছে যাচ্ছেন, আপনারা কি বোঝাতে পারলেন? বোঝানোর কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার, তিনি তো ডাকলে যেতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের ডাকেন, তিনি আমাদের নেত্রী, তিনি যদি আমাদের ডাকেন অবশ্যই যেতে হবে। এখানে বোঝানো না বোঝানোর কিছু ময়দানেই তো আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, না ময়দানে নেই এটা কে বললো? আসলে আমাদের রাজ্যের যারা বিরোধী দল তারা একটু হতাশা করে, তারা যার কারণে বিভিন্ন ধরনের অপপ্রচার প্রচার তারা করানোর চেষ্টা করছে। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বঙ্গ বিজেপির ভাবী মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দেখাতে চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও কি অধীরবাবুর সুরে সুর মেলাচ্ছেন? একই ইস্যুতে সুজন চক্রবর্তীর মুখে মহারাষ্ট্রের শিন্ডে মডেলের প্রসঙ্গ। ভবিষ্যতে বিজেপি বাংলায় একনাথ শিন্ডে মডেলের পুনরাবৃত্তি করতে পারে বলে মন্তব্য সুজন চক্রবর্তী। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। শিন্ডে ফেনোমেনা, দল ভাঙাও, দল ভাঙিয়ে নিয়ে এসো, তাকে সামনে রেখে বিজেপি যেন এগোতে পারে। পশ্চিমবাংলায় বিজেপি শিন্ডের মতন কাউকে খুঁজছে যে দল ভেঙে বিজেপিকে সাহায্য করতে পারবে। বিজেপির লক্ষ্য সেটা। এবার সেই শিন্ডে নবীন না প্রবীণ সেটা থাক, সময় বোঝা যাবে। নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে এবার দুই প্রবীণের টক্কর। ফের মাথাচাড়া দিচ্ছে সুদীপ তাপস দ্বন্দ্ব। রাজনীতি না করলে সুদীপ দাদা সাহেব ফালকে পেতেন কটাক্ষ তাপস রায়। 60 বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন? একথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড়, উনি একথা বলেন কি করে? এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা অলস কুঁড়ে, এবং এরা
চাটুকারিতাকে, স্থাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর, যতদিন রাজনীতি করছে ততদিনই। সেই জন্যে এই সমস্ত কথা বেরিয়ে যায়। এটা বলতে পারি, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল, এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। তাপস যখন এই কথা বলছেন, তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে নেই, নাম না করে তাপসকে জবাব দিলেন তৃণমূল সাংসদ। আমাকে একবার এরকম পরিস্থিতি আগেও সৃষ্টি হয়েছিল, তখন আমি একটা জবাব দিয়েছিলাম, সেটা আমি আর দিতে চাই না। অর্ধেকটা বলবো, হাতি চলে বাজার। মমতা ব্যানার্জির সৃষ্ট দল নিজে হাতে দল তৈরি করেছেন, তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠানোর সাহস কেউ দেখিয়েছে বলে আমার এখনো পর্যন্ত মনে হয়নি। সুতরাং মমতা ব্যানার্জি সবার উপরেই আছেন। লিডারশিপ ইজ আনকোশ্চেন ইন দ্য পার্টি। অভিষেক পরবর্তী প্রজন্মের কাছে তার নেতৃত্ব অনস্বীকার্য, সেটা মানতেই হবে। পরবর্তী প্রজন্মে যারা আসছে, এখন দলের সঙ্গে থেকে জেনারেল সেক্রেটারি হয়েছে, দলের দ্বিতীয় পদাধিকারী, ভালোই কাজ করছে। এটা নিয়ে অযথা দু একজন মাথা ঘামাচ্ছে, বেশি কেউ কিছু করছে না। এবং এটা নিয়ে ব্যক্তি আক্রমণে চলে যাচ্ছেন, সেগুলো তাদের নিজ নিজ রুচি। কে কীরকম রাজনীতি করবে তা তার রুচিতে পরিচয় পাওয়া যায়, এগুলো মানুষ বিচার করে। লোকসভার আগে বুথ স্তরের কর্মীদের জন্য উদ্যোগ বিজেপির। 25শে জানুয়ারি থেকে 1 মাস ধরে বুথ স্তরের কর্মীদের রাম মন্দির দর্শনের সুযোগ বিজেপির। প্রতিদিন 50,000 কর্মীকে রাম মন্দির দেখানোর টার্গেট। বিজেপির মেগা প্ল্যান বাস্তবায়িত করতে রেলমন্ত্রীকে গুরু দায়িত্ব। প্রতিদিন 35টি ট্রেন চালানোর আবেদন রেলমন্ত্রীকে। দেশের মোট 430টি জায়গা থেকে অযোধ্যায় যাবে ট্রেন। যাতায়াতের খরচ বহন করতে হবে কর্মীদেরই। ইতিমধ্যে বিজেপি কর্মীদের রাম মন্দির দর্শনের জন্য আমন্ত্রণ দিলীপ ঘোষদের।